থেমে যাওয়ার নাম জীবন নয়, জীবন মানে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার সংগ্রাম। সময় ১৯৮১ সাল। ইয়োসি গিন্সবার্গ নামে একজন ব্যক্তি তার বন্ধুদের সাথে ভ্রমণে গিয়েছিলেন। তার এই যাত্রা তার জীবনে কাল বয়ে আনে। কোনো কারণে সে অ্যামাজন জঙ্গলের মাঝে হারিয়ে যায়। প্রায় ২১ দিন ধরে সে অ্যামাজন জঙ্গলের মাঝে আটকা পড়েছিল। জঙ্গলের সকল প্রাণীর সাথে তাকে প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়। তারপর সে কি ফিরে আসতে পেরেছিল, নাকি এই জঙ্গলের মাঝেই তার ইতি ঘটে? আজকে তো আমরা এই গল্পটায় জানতে চলেছি। তাহলে পুরো গল্পটা দেখার অনুরোধ রইল। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন গল্পটার মাঝে ঢুকে যাওয়া যাক। ইয়োসি গিন্সবার্গ নামে একজন ব্যক্তি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলেন। সে ইসরায়েলের একজন নাগরিক ছিলেন। তিনি তার জীবনে অনেক দেশেই ভ্রমণ করেছিলেন। আর ইয়োসি মনের দিক থেকে খারাপ মানুষ ছিলেন না। সে সবসময় অ্যাডভেঞ্চারের খোঁজে থাকতেন। বিভিন্ন রোমাঞ্চকর জায়গায় ভ্রমণ করা ছিল তার নেশা। তার ইচ্ছা ছিল পৃথিবীর ছোট ছোট জাতিগোষ্ঠীকে সে আবিষ্কার করবে, তাদের সাথে ঘটে যাওয়া সকল অভিজ্ঞতার সাক্ষী হবে। এই লক্ষ্যকে সামনে রেখে ইয়োসি একবার বলিভিয়ায় ভ্রমণে আসে। প্রতি বছরে বহুবার সে এখানে আসে। এই বছরে অনেক ট্যুরিস্ট এখানে এসে মিলিত হয়েছিল। পাশেই একটি বাজার ছিল। ইয়োসি ঠিক করে ফেলে সে ওই বাজারটা ঘুরে দেখবে। এখানে ইয়োসির সাথে মার্কাস নামে একজনের পরিচয় হয়। মার্কাস একজন শিক্ষক ছিলেন। তিনি এবার ভ্রমণে বলিভিয়ায় এসেছেন। ইয়োসি সকল ট্যুরিস্টদের সাথে লা পাজ অঞ্চলের কাছে একটি জঙ্গলে তাঁবু স্থাপন করে। বিভিন্ন দেশের মানুষের সাথে মিলিত হতে পেরে ইয়োসি অনেক খুশি হয়েছিল। পরের দিন সকালে মার্কাসের সাথে ইয়োসি বাজারটি ঘুরে দেখতে বের হয়েছিল। এই সময় মার্কাসের সাথে তার পুরনো বন্ধুর দেখা হয়। তার নাম কেভিন। কেভিন ছিলেন একজন ফটোগ্রাফার। অল্প সময়ের মাঝেই কেভিনের সাথে ইয়োসির ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা তিনজনেই বলিভিয়ায় ভালো সময় কাটাচ্ছিল। এভাবেই কয়েকদিন কেটে গেল। একদিন সকালে ইয়োসি বাজারে এসেছিল। এখানে ইয়োসির সাথে আরেকজনের দেখা হয়। তার নাম ছিল কার্ল। কার্লও ইয়োসির মতো অ্যাডভেঞ্চার পছন্দ করতেন। তাই কার্ল এবং ইয়োসির মাঝে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। কার্ল ইয়োসিকে বলে, আমাদের সামনে অ্যামাজন জঙ্গল, সেখানে অনেক প্রাচীন আদিবাসী বসবাস করে। তাদের মাঝে একটি বিশেষ উপজাতি হচ্ছে টোরোমোনাস আদিবাসী। তারা হচ্ছেন ভারতীয় উপজাতি। এখন পর্যন্ত এই আদিবাসীদের কেউ দেখতে পায়নি, কারণ এই জঙ্গলে যাওয়া অনেক বিপজ্জনক। কিন্তু জঙ্গলের শেষ প্রান্তে তাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। জঙ্গলে গিয়ে এই আদিবাসীদের খুঁজে বের করা, এইটা অনেক রোমাঞ্চকর একটি বিষয়। বিশ্বের অনেক ট্যুরিস্ট অ্যাডভেঞ্চারের জন্য বিভিন্ন বিখ্যাত স্থানে যান, কিন্তু অ্যামাজন জঙ্গলের প্রাচীন আদিবাসীদের কতজন দেখেছেন? কতজন মানুষ এই ধরনের অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারে? ইয়োসি কার্লের কাছ থেকে এই সব শুনে অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ সে এরকম কিছুই তো করতে চায়। ইয়োসি বাসায় এসে মার্কাস এবং কেভিনকে এই অ্যাডভেঞ্চারের বিষয়টা খুলে বলেন, কারণ সে তার বন্ধুদের এই রোমাঞ্চকর অভিযানে নিয়ে যেতে চায়। ইয়োসি বলেন, আমরা আমাদের অভিযানকে আরও অসাধারণ করে তুলতে পারি। আমরা অন্য সব ভ্রমণকারীদের মতো হব না, আমরা ভিন্ন কিছু করব। তাই আমাদের এমন একটা দুঃসাহসিক অভিযানে যেতে হবে। চিন্তা করো না, কার্ল আমাদের এই অভিযানে পথ দেখাবে। কার্ল অনেকবার এই ধরনের অভিযানে গিয়েছিল, তাই তার অনেক ভালো অভিজ্ঞতা আছে। পরের দিন ইয়োসি নিজেই মার্কাস এবং কেভিনকে কার্লের সাথে পরিচয় করায়। কার্লের সাথে কথা বলে সবাই এই অভিযানে যেতে রাজি হয়। তাদের কাছে ৩-৪ দিন সময় ছিল, তাই এই সময়ের ভিতরে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাজারে চলে যায়। তাদের একটা ভালো মানচিত্রের প্রয়োজন ছিল, কিন্তু এই সময় অ্যামাজন জঙ্গলের খুব ভালো মানচিত্র ছিল না। কার্ল বলে, জঙ্গলের নদী সবচেয়ে ভালো বন্ধু। যদি কখনো হারিয়ে যাও, নদীকে অনুসরণ করো, তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। পরের দিন সকালে তারা একটি প্লেনের মাধ্যমে পাহাড় পেরিয়ে অ্যামাজন জঙ্গলের কাছে চলে আসে। তারা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। সারাদিন ভ্রমণের পর তারা রাতে এক জায়গায় তাঁবু স্থাপন করে। বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ভয় পেত মার্কাস, তাই সবাই তাকে নিয়ে একটু চিন্তিত ছিল। যাই হোক, পরের দিন সবাই আবার যাত্রা শুরু করে। কার্ল সবাইকে বলে, পরের দিন তারা সুসংবাদ পাবে। এইভাবে আরও একটি দিন পার হয়ে যায়। দীর্ঘ 4 দিন হাঁটার পর তারা একটি আদিবাসীর গ্রামে পৌঁছালো, কিন্তু তারা টোরোমোনাস আদিবাসী ছিল না। টোরোমোনাস আদিবাসীদের অবস্থান জঙ্গলের আরও অনেক ভিতরে। কার্ল এই আদিবাসীদের কাছে আগেও এসেছিল, তাই এই আদিবাসীদের সাথে তার অনেক ভালো সম্পর্ক। তারা এই দিনটি আদিবাসীদের সাথে পার করে।
পরের দিন তারা এই আদিবাসীদের বিদায় জানিয়ে তাদের যাত্রা শুরু করে। এক সময় তারা জঙ্গলের আরো অনেক ভিতরে চলে আসে। তারা অনেক ক্ষুধার্ত এবং ক্লান্ত। কাল খাবারের জন্য একটি বানর শিকার করে। তাদের মধ্যে মার্কাস ছিল সবচেয়ে দুর্বল। রাতে মার্কাস লক্ষ্য করে অতিরিক্ত হাঁটার কারণে তার পায়ে ইনফেকশন হয়ে গেছে। ইয়োসি এবং কেভিন অনেক চিন্তিত ছিল। তারা ভাবছিল মার্কাসকে সাথে নিয়ে এই অভিযান কি তারা সম্পূর্ণ করতে পারবে। কার্ল বলে তারা মার্কাসকে সাথে নিয়ে এই অভিযান সম্পূর্ণ করতে পারবে না। জঙ্গলের পরিবেশ অনেক বেশি ভয়ানক। কখন আবহাওয়া পরিবর্তন হবে তার কোনো ঠিক নেই। এর চেয়ে ভালো হবে মার্কাস ওই আদিবাসীদের কাছে ফিরে যাক। তারা তাকে শহরে পৌঁছে দিবে। সবাই এই প্রস্তাবে রাজি হয়। তারা মার্কাসকে বিদায় জানায়। তারপর তারা তিনজন সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর এগিয়ে যাবার পর তারা তাদের সামনে একটি নদী দেখতে পায়। কেভিন বলে নদী দিয়ে খুব সহজেই সামনের দিকে এগোনো যাবে, এতে করে তাদের পরিশ্রম কম হবে। কিন্তু কার্ল বলে নদীর পথ অনেক বিপজ্জনক। এই অ্যামাজন জঙ্গলের নদী অল্প সময়ের মাঝেই তার রূপ পরিবর্তন করতে পারে। তাই কার্ল নদী দিয়ে যেতে একদমই রাজি না। এই নিয়ে কেভিন এবং কার্লের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। পরে ইয়োসি এসে এই ঝগড়া থামায়। ধীরে ধীরে রাত হয়। তারা সবাই কোনো মতে রাতটি পার করে। সকালে কার্ল বলে সে জঙ্গল দিয়েই আদিবাসীদের কাছে যাবে, কিন্তু তারা চাইলে তারা নদী দিয়ে যেতে পারে, এতে তার কোনো সমস্যা নেই। কেভিন কার্লের উপর রেগেছিল। সে ইয়োসিকে বলে তারা নদী দিয়েই যাবে। তারা কার্লকে ছাড়া আদিবাসীদের কাছে পৌঁছে কার্লকে দেখিয়ে দিবে তারা তাকে ছাড়া এই যাত্রা সম্পূর্ণ করেছে। ইয়োসি কেভিনের কথায় রাজি হয়ে যায়। কার্ল জঙ্গল দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। ইয়োসি আর কেভিন একটি ভেলার মাধ্যমে নদী দিয়ে এগোতে শুরু করে। প্রথম দিকে ইয়োসিদের যাত্রা ভালোই ছিল, কিন্তু কিছু সময় পর নদী তার আসল রূপ দেখিয়ে দেয়। নদীতে প্রচণ্ড ঢেউ শুরু হয়। ইয়োসিরা তাদের ভেলাটিকে কোনো মতেই সামলাতে পারছিল না। একটা সময় বিশাল একটি ঢেউ এসে তাদের ভেলাটিকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। ইয়োসি এবং কেভিন এই তীব্র ঢেউয়ের মাঝে নিজেদেরকে একটি পাথরে আটকিয়ে ফেলে। তারা দুজনেই বুঝতে পারছিল না এখন কি করবে। কেভিন বলে সে সাঁতার কেটে তীরে পৌঁছে যাবে। তখন ইয়োসি যাতে তার কাছে থাকা দড়িটা কেভিনের দিকে ছুঁড়ে মারে, এতে করে কেভিন তাকে টেনে তীরে নিয়ে আসবে। কেভিন সাঁতার কেটে তীরে পৌঁছে যায়। সে ইয়োসিকে বলে দড়িটা তার দিকে ছুঁড়ে মারতে, কিন্তু ইয়োসি ঢেউয়ের কারণে লড়তেই পারছিল না। এমন সময় বিশাল একটি ঢেউ এসে ইয়োসিকে ভাসিয়ে নিয়ে যায়। কেভিন চিৎকার করে, কিন্তু সে কিছুই করতে পারছিল না। কিছু সময় পর ইয়োসি নিজেকে নদীর তীরে দেখতে পায়। সে কেভিনকে ডাকতে শুরু করে, কিন্তু সে ভাসতে ভাসতে অনেক দূরে চলে এসেছে। বলতে গেলে ইয়োসি এই জঙ্গলের মাঝে হারিয়ে গেছে। কিছু সময় পর ইয়োসি নদীর তীরে কিছু শব্দ শুনতে পায়। কাছে গিয়ে দেখতে পায় তার ব্যাগটি নদীর ঢেউয়ে এখানে চলে এসেছে। ব্যাগটির মাঝে কিছু চকলেট এবং কিছু দরকারি জিনিস ছিল। এতে ইয়োসি কিছুটা শান্তি পায়। সে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। মাঝে মাঝে সে কেভিনকে ডাকে, কিন্তু কোনো লাভ হয় না। রাতে ইয়োসি গাছের ওপরে ঘুমায়। এতে করে জঙ্গলের হিংস্র পশু পাখি থেকে সে কিছুটা রক্ষা পায়। ইয়োসির খাবার একদম শেষ হয়ে গিয়েছিল। ইয়োসি তার সামনে একটি সাপ দেখতে পায়। বাধ্য হয়ে সে সাপটিকে মেরেই খেয়ে ফেলে। এখন তাকে এগুলোই খেয়ে বেঁচে থাকতে হবে। এইভাবে 6 দিন পার হয়ে যায়। কেভিন কোনো মতে একটি গ্রামে গিয়ে পৌঁছায়। কেভিন গ্রামের ফরেস্ট অফিসারকে এই বিষয়টি খুলে বলে। সেই তাদের কাছে সাহায্য চায় ইয়োসিকে খোঁজার জন্য। ফরেস্ট অফিসার কেভিনকে সাথে নিয়ে একটি প্লেনের মাধ্যমে ইয়োসিকে খুঁজতে শুরু করে, কিন্তু এই বিশাল ঘন জঙ্গলের মাঝে প্লেনের মাধ্যমে ইয়োসিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল। এই দিকে ইয়োসির অবস্থা একদমই খারাপ। এই ঘুমিয়েছিল, তখন সে মাথা ব্যথায় ঘুম থেকে জেগে ওঠে। সে লক্ষ্য করে তার কপালে কিছু একটা ঢুকে গেছে। পরে সে একটি চাকুর সাহায্যে তার কপাল কেটে একটি জুক বের করে আনে। বোঝাই যাচ্ছিল তার শরীর ধীরে ধীরে প্রাণীদের খাদ্যে পরিণত হচ্ছে। ইয়োসির শরীর একদম শুকিয়ে গেছে। এখন তো তার মাথা ঠিক মতো কাজও করছে না। তার হ্যালুসিনেশন হতে শুরু করে। মাঝে মধ্যে সে তার চোখের সামনে কেভিন এবং মার্কাসকে দেখতে পায়। হয়তো জঙ্গলে এতদিন একা থাকার কারণে তার ব্রেন কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছে। অন্যদিকে কেভিন কোনো মতেই হার মানতে রাজি না। সে যে করেই হোক ইয়োসিকে খুঁজে বের করবে। সে গ্রামের একজন জেলের কাছ থেকে বেশ কিছু টাকার বিনিময় তার নৌকাটি ভাড়া নেয়। জেলেটিকে কেভিন রাজি করিয়ে ফেলে তাকে সাহায্য করার জন্য।
রাতে ইয়োসি লক্ষ্য করে তার পায়ে ইনফেকশন হয়ে গেছে, তার পা ধীরে ধীরে পচতে শুরু করেছে। ইয়োসি নিজের পা ধরে আর্তনাদ করে, অনেক কষ্ট পায়। জঙ্গলের মাঝে ইয়োসি কিছু ডিম খুঁজে পায়। ডিমগুলোতে ভ্রূণ উপস্থিত ছিল। বাধ্য হয়ে সে এগুলোই খেয়ে ফেলে। ইয়োসি সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। অনেক সময় হাঁটার পর সে মাটিতে একজন মানুষের পায়ের ছাপ দেখতে পায়। সে লক্ষ্য করে কিছু সময় আগে ডিম খেয়ে ফেলা রাখা কুসাগুলো পাশেই পড়ে আছে। ইয়োসি বুঝতে পারে এটা তারই পায়ের চাপ। এই বিশাল অ্যামাজন জঙ্গলে পথ হারিয়ে সে বারবার একই জায়গায় ফিরে আসছে। ইয়োসি অনেক আর্তনাদ করে, সে চিৎকার করতে শুরু করে। তার মনে পড়ে কার্ল বলেছিল, জঙ্গলে যদি কখনো হারিয়ে যাও তাহলে নদী পথকে অনুসরণ করো, তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। ইয়োসি নদীর সাথে তাল মিলিয়ে হাঁটতে শুরু করে। ইয়োসির মানসিক অবস্থা একদম খারাপ হয়ে গেছে। সে মনে মনে বলছিল, সেই তো ভাগ্যবান মানুষ, অ্যামাজন জঙ্গলের নির্মম বাস্তবতা তাকে কোনো মতে হারাতে পারছে না, তাকে কোনো মতেই দমিয়ে রাখা যাচ্ছে না। সে কোনো মতেই এই জঙ্গলের কাছে হার মানবে না। কিছু সময় পর ইয়োসি একটি চোরাবালির মাঝে পড়ে যায়। ধীরে ধীরে সে চোরাবালির মাঝে ঢুকে যেতে শুরু করে। সে গলা পর্যন্ত চোরাবালির মাঝে ঢুকে যায়। ইয়োসি আর পারছে না, সে হার মেনে নিতে চায়। এমন সময় তার মনে পড়ে তার দাদা তাকে বলেছিল, তুমি যেখানেই যাও না কেন, যেই পরিস্থিতিতেই পড়ো না কেন, যাই হয়ে যাক না কেন তোমার সাথে, ভ্রমণ শেষে অবশ্যই তুমি বাসায় ফিরে আসবে। হ্যাঁ, ইয়োসি বাসা ফিরে যাবেই। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করে যাবে। সে কাছে থাকা লতাপাতার ডালগুলো টেনে ধরে। অনেক চেষ্টায় সে চোরাবালি থেকে বের হয়। ইয়োসির শরীরের এনার্জি প্রায় শেষ। তার জেদের দরকার, প্রচুর জেদের দরকার। ইয়োসি গাছে থাকা লাল পিঁপড়ায় হাত দিয়ে দেয়। পিঁপড়া জ্বালাময়ী কামড়ে ইয়োসির শরীরের প্রতিটি স্নায়ুতন্ত্র যেন কেঁপে ওঠে। ব্যথায় সে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এক সময় সে নদীর কাছে পৌঁছে যায়। ইয়োসি আকাশের দিকে তাকিয়ে মনে দীর্ঘ প্রশান্তি নিয়ে নদীর তীরেই ঘুমিয়ে পড়ে। সকালে কেভিন এখানে এসেছিল ইয়োসিকে খুঁজতে। সে ইয়োসিকে দেখতে না পেয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু ইয়োসি নৌকার শব্দ শুনতে পেয়েছিল। ইয়োসি তার দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ায়। সে কেভিনকে দেখতে পায়, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। সে একদম অসহায় হয়ে গেছে। কিন্তু কেভিন যাওয়ার আগে একবার পিছনে ফিরে তাকায়। সে ইয়োসিকে দেখতে পায়। সে দ্রুত ইয়োসির কাছে চলে আসে। সে ইয়োসিকে বুকে জড়িয়ে ধরে। এটি যেন এক অলৌকিক প্রশান্তি। কেভিন তার সাথে করে ইয়োসিকে গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। গ্রামের মানুষ কোনোভাবেই বুঝতে পারছিল না একজন মানুষ কিভাবে অ্যামাজন জঙ্গলে এইভাবে 21 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। ইয়োসি এবং কেভিন দুজনেই খুশি। হ্যাঁ, এটাই তো চেষ্টা, এটাই তো উদ্দীপনা। মানুষ বেঁচে থাকে তার আশার মধ্যে। আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। ইয়োসিকে এই ভয়ানক জঙ্গল কোনোভাবেই দমাতে পারেনি। সে বৃষ্টিতে রাত যাপন করেছে, পশু পাখির হিংস্রতার ভয়ে ভয়ে রাত পার করেছে। প্রতিনিয়তই তাকে নিজের সাথে লড়ে যেতে হয়েছে এই বিশাল দানবীয় বনের সাথে। নিজের পা হারাতে বসলেও সে তার এগিয়ে যাওয়া থামিয়ে দেয়নি। চোরাবালি তাকে ডুবাতে পারেনি। তাই তো সে অবশেষে মানুষের মাঝেই ফিরে এসেছে।